হ্যাঁ, আমরা সিপিসি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতেছিলাম। তার মধ্যে আমরা অলরেডি ২ টা ইয়ারের কোয়েশ্চেন সলভ করে ফেলছি। আজকে আমরা শুরু করব হচ্ছে ৩য় বার কাউন্সিল এক্সাম অর্থাৎ ২০১৫ সালের। আচ্ছা, চেষ্টা করব ২ টা বা ৩ টা শেষ করে ফেলার। দেখা যাক কতদূর কি করতে পারি। ডিক্রি অন্তর্ভুক্ত মর্মে আচ্ছা মর্মে গণ্য হবে। আচ্ছা, কোনটা ডিক্রি হিসেবে গণ্য হবে? আচ্ছা, আমি আপনাদের এটা হচ্ছে একদম ১ম ২০১২ সালের ১ম যে বার কাউন্সিল এক্সাম ওটার টাইমে আমি বলছিলাম যে ৭ এর ১০ এটা হচ্ছে আরজি রিটার্ন, ৭ এর ১১ এটা হচ্ছে আরজি রিজেকশন। আচ্ছা, রিটার্ন যেটা সেটা বলছিলাম এটা হচ্ছে আপিলযোগ্য আদেশ, আপিলযোগ্য আদেশ, আদেশ এবং সেটা আপিলযোগ্য। ওই যে 43 এর 1 অনুসারে আপিল করা যায়। আর এটা হচ্ছে আপিল, আচ্ছা সরি, এটা হচ্ছে ৭ এর ১১ এটা হচ্ছে ডিক্রি, এটা হচ্ছে ডিক্রি। আর যে রিজেকশনটা হচ্ছে ডিক্রি। কোন টাইপের ডিক্রি? ডিমড ডিক্রি। কেন ডিমড ডিক্রি? কারণ হচ্ছে এটা মূলত ছিল আদেশ, বাট আমরা এটাকে ডিক্রি হিসেবে ধরে নেই, এই জন্য এটাকে বলা হয় ডিমড ডিক্রি। এইটা আর হচ্ছে ১৪৪ রেস্টিটিউশন, এই দুটাকে বলা হয় ডিমড ডিক্রি। কাজে এখানে প্রশ্ন ছিল হচ্ছে যে কোনটা নিচের কোনটা হচ্ছে ডিক্রি হিসেবে গণ্য হবে? অফকোর্স আরজি প্রত্যাখ্যানের আদেশ। আচ্ছা, এখানে দেখেন যে আরজি ফেরতের আদেশ, যেটা আরজি ফেরতের এই যে ৭ এর ১০ যেটা এটা হচ্ছে একটা আদেশ এবং এটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। আচ্ছা, তারপর এটা 43 তে আসছে। তারপর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, এটাও হচ্ছে একটা আদেশ এবং এটা আপিলযোগ্য আদেশ, এটা হচ্ছে 43 তে আছে। এটাও আমরা ওই যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম। আচ্ছা, এবার সামনে যে প্রত্যেকটি মামলা দাখিল করিতে হইবে। আচ্ছা, প্রত্যেকটা মামলা কোথায় দাখিল করিতে হইবে? প্রত্যেকটা মামলা দাখিল করিতে হইবে সর্বনিম্ন স্তরের আদালতে। এটা আমরা পড়ছি বেশ কয়েকবার। আমি একটু বলে দিই যে সেকশন ৬ এ বলে দেওয়া আছে কি পিকুনিয়ারি জুরিসডিকশন, যে আদালত টাকার উপর বেস করে আমরা ক্লাস মানে ভ্যারি করে আর কি। আচ্ছা, পিকুনিয়ারি জুরিসডিকশন। আচ্ছা, তারপর আসেন হচ্ছে ৯ ছিল হচ্ছে বিষয়গত জুরিসডিকশন, যে দেওয়ানি আদালত বা হচ্ছে দেওয়ানি মানে সিপিসি কি নিয়ে ডিল করে সেটা তো সম্পত্তি এবং পদের অধিকার। আর এখন আসছে হচ্ছে ১৫ জাস্ট সিম্পল কথা যে মোকদ্দমা দায়ের করতে হবে একদম সর্বনিম্ন স্তরের আদালতে। আপনি ডিরেক্ট গিয়ে হাইকোর্টে মোকদ্দমা দায়ের করতে ফেলতে পারবেন না। আপনার মোকদ্দমার প্রপার্টির মূল্যমান হচ্ছে ১০০ টাকা, আপনি চলে গেছেন হাইকোর্টে, সেটা নিয়ে সেটা হবে না। আচ্ছা, চলেন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এই যে এই কথাগুলো, এই কথাগুলো এটা আগের ক্লাস আমরা সলভ করছি, এগুলো এখানে বলছে। একটা তথ্য একটু মনে রাখবেন যে অতিরিক্ত জেলা জজ আদালতে, এটা আমি আমার লাইভ ক্লাসে বলছিলাম, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই আদালতে মূল মামলা দায়ের করা যায় না। এটা ছাড়া বাকি সব আদালতে মূল মামলা দায়ের করা যায়। মূল মামলা কি? মূল মামলা মানে হচ্ছে আপনি যে মানে প্রথম যে মামলাটা আপনি দায়ের করবেন, আদি এখতিয়ার বলে, সেটাকে বলা হয় হচ্ছে মূল মামলা। আচ্ছা, সো মূল মামলা সব আদালতেই মোটামুটি দায়ের করা যায়, কিন্তু একটা আদালতে দায়ের করা যায় না, সেটা হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত। আমি বলছিলাম আপনাদেরকে যে এই যে অতিরিক্ত জেলা জজ, এই অতিরিক্ত জেলা জজটা হচ্ছে মূলত জেলা জজেরই হচ্ছে ধরেন সেম সেম জেলা জজের যখন হাতে বার্ডেন পড়ে, জেলা জজের হাতে একটা আপিল আসছে অথবা জেলা জজের হাতে হচ্ছে একটা মোকদ্দমা আসছে, জেলা জজ তার অতিরিক্ত জেলা জজগুলাদের হাতে হ্যান্ড ওভার করে, অতিরিক্ত জেলা জজ আদালতে হ্যান্ড ওভার করে দেয়। আচ্ছা, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে অনধিক ৫০ টাকার ডিক্রি যেটা আছে, এটা আমি বলছিলাম হচ্ছে আপনাদের প্রথম মানে আগে লাস্ট ক্লাসে বলছিলাম যে ধরেন ডিক্রিতে হচ্ছে এটা হচ্ছে ৫০ টাকার বেশি। ৫০ টাকার বেশি যদি হয় তাহলে ৬ মাস আপনার দেওয়ানি জেল খাটতে হবে। ৫০ টাকার কম হলে হচ্ছে ৬ সপ্তাহ। এটা হচ্ছে ৬ সপ্তাহ। এই যে আপনার হচ্ছে ডিক্রি, আপনার দেনার পরিমাণ বা হচ্ছে আপনার ডিক্রি, আপনার এগেনস্টে ডিক্রি জারি হয়েছে, সেটা হচ্ছে ৫০ টাকা। আপনাকে আপনি ৫০ টাকার ক্ষতি করছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি হয়, সে ৫০ টাকার বেশি যদি হয়, সে ৬ মাস জেল খাটা লাগবে। ৫০ টাকার কম যদি হয়, সেক্ষেত্রে আপনার কত? ৬ সপ্তাহ। ওকে। একটি আদালতে খরচার উপর সুদ প্রদান করতে হবে। অলওয়েজ মনে রাখবেন, এটা ৩৫ দিয়ে আছে, সেটা হচ্ছে ৬%। আচ্ছা, যদি কোনো খরচা দেওয়া লাগে, সেই খরচার উপর অলওয়েজ ৬% সুদ দেওয়া লাগে, সেটা বলা আছে সেকশন 35 এ। আচ্ছা, এটা হচ্ছে লিগ্যাম প্রশ্ন ব্যাংকে বেশ কয়েকটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা বলতে আর কি, আলোচনা করছে। সো আপনারা যখনই লিখেন প্রশ্ন ব্যাংক, এই জন্য আমার ভালো লাগে যে তারা সুন্দর এটা রিলেটেড একটা ব্যাখ্যা দিয়েছে। যেমন যে একটু আগে যেটা পড়লাম, এটা হচ্ছে সাধারণ খরচ। ৩৫ বলছে সাধারণ খরচ সম্পর্কে, যে সাধারণ খরচ যদি আদালত চায়, তার সাথে আপনি জাস্ট ৬% সুদ দিয়ে, বার্ষিক সুদ দিয়ে দিবেন, শেষ। আরেকটা বলছে ৩৫ এতে আমরা পড়ছিলাম, এটা আগে ২০,০০০ ছিল, এখন ৫০,০০০ হয়ে গেছে। আপনি একটা মিথ্যা মামলা দায়ের করছেন, ফলস কাউকে মিথ্যা মামলা দায়ের করছেন, সেই ক্ষেত্রে যদি ফাইনালি যে সেটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে আপনার ৫০,০০০ টাকা জরিমানা দেওয়া লাগতে পারে। ৩৫ এতে দেওয়া আছে, ৩৫ বিতে দেওয়া আছে। এটা এর আগে খুব একটা কোয়েশ্চেন আসতে দেখা যায় নাই, বাট আপনারা যদি চান একবার দেখে রাখতে পারেন। সেটা হচ্ছে ৩৫ বিতে, মানে এটা মূলত ৩৫ মূলত হচ্ছে জরিমানা খরচ নেই হচ্ছে মানে এই সেকশন। আচ্ছা, আরেকটা এই ৩৫ বিতে যেটা বলছে, এটা হচ্ছে একবার বলছে ২,০০০ টাকা জরিমানা, আরেকবার বলছে হচ্ছে ৩,০০০ টাকা জরিমানা। আচ্ছা, কখন কোনটা? ২,০০০ টাকাটা হচ্ছে যখন আদালত আপনি নির্ধারিত সময়ে আবেদন বা লিখিত আপনার কোনো একটা লিখিত আপত্তি পেশ করা লাগতো, বাট আপনি সেটা করেন না, ব্যর্থ হয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে, লেট করে ফেলছেন। এটা মূলত হচ্ছে লেট করে, যে বিলম্বে লেট করার সম্পর্কিত শাস্তি বলতে কি জরিমানা বা খরচ।
2,000 টাকা। আর যদি হচ্ছে আপনার রিটেন স্টেটমেন্ট দাখিলের পর, আচ্ছা আপনার রিটেন স্টেটমেন্ট আপনি দাখিল করছেন, তারপর কোনো একটা দরখাস্ত পেশ করা দরকার হয়, যেটা কিনা আগেই পেশ করা লাগতো বাট আপনি করেন নাই, সেক্ষেত্রে হচ্ছে 3,000 টাকা খরচ। এটা জাস্ট একবার একটু দেখে রাখতে পারেন, এটা এর আগে কোয়েশ্চেন আসে নাই, এর আগে আসছে যে এটা থেকে বহুবার আসছে, আর হচ্ছে এটা থেকে আসছে 6%। আসেন, ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম, আচ্ছা জারি কার্যক্রম মৌখিক মানে, আচ্ছা আরেকটা কথা আমি বলছিলাম যে ডিক্রিদার মানে যিনি হচ্ছে ডিক্রি পাবেন তিনি হচ্ছেন ডিক্রিদার, যার পক্ষে যাবে আর তিনি হচ্ছেন ডিক্রিদার। আর আর হচ্ছে ডিক্রি ধরেন দেওয়া হয়েছে, দেওয়ার পর জারি করার জন্য কিন্তু আলাদা আবেদন করতে হয়, মানে ডিক্রি অলরেডি দেওয়া হয়ে গেছে, রায় দেওয়া হয়েছে, ডিক্রি দেওয়া হয়েছে, তারপরও সেই ডিগ্রিটা এক্সিকিউট করার জন্য, সেই ডিগ্রিটা জারি করার জন্য আপনাকে আবার অ্যাপ্লাই করা লাগবে, মানে আবেদন করা লাগবে। আচ্ছা, এবং বলছে এই যে আবেদন, আপনি ডিগ্রি জারি করার জন্য যে আবেদন করবেন সেটা অন্যান্য ক্ষেত্রে আপনি লিখিত দেওয়া লাগবে, বাট অর্থের মামলার ক্ষেত্রে আপনি সেটা মুখে মুখে বললেই হবে। আচ্ছা, সেটাই বলছে। আচ্ছা, সামনে আসেন। তারপরে আসেন হচ্ছে জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না। আচ্ছা, নতুন দরখাস্ত দাখিল করা যায় না, এটা হচ্ছে ইয়ের কি বলে আপনার তামাদিতে, মানে এইটা তামাদিতে আছে, আবার এটা রিলেটেড একটা আছে হচ্ছে আপনার, মানে এইটা সিবিসিতে আছে, এটা রিলেটেড আরেকটা আছে হচ্ছে তামাদিতে। আচ্ছা, এটাই আমরা একটু দেখি। এটা সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখেন, যদি এখানে আসেন এই প্রশ্নতে, তারপর একটু মাথায় রাখেন। সেকশন 48 হচ্ছে এই কথাটা বলছে যে জারির মানে জারি মানে হচ্ছে ডিগ্রি জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না, 12 বছর পর আপনি নতুন করে একটা দরখাস্ত দাখিল করতে পারবেন না। আচ্ছা, বাট এখানে আরেকটা তথ্য, এখানে আমরা জাস্ট ডিরেক্ট চলে আসি, এখানে তামাদিয়ানের একটা অনুচ্ছেদ অ্যাড হবে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 183 আর 182, স্পেশাল হচ্ছে 182 অ্যাকচুয়ালি। আচ্ছা, 182 আর হচ্ছে সিপিসি এর 48, এই দুইটা মিলে একটা তথ্য আপনি এক লাইনে যদি আপনি দাঁড় করাইতে চান, যে এত যা বলছে হাবিজাবি, আপনি যদি এক লাইনে দাবি করাইতে চান, সেটা হচ্ছে এইটা ডিগ্রি জারির প্রথম আবেদনটা অবশ্যই 3 বছরের মধ্যে করতে হবে, এটা বলা আছে হচ্ছে তামাদির 182-তে। প্রথম আবেদনটা অবশ্যই 3 বছরের মধ্যে করে ফেলতে হবে। আর হচ্ছে ধরেন প্রথম আবেদন খারিজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ টাইম পাবেন 12 বছর। 12 বছরের মধ্যে আপনি আবেদনটা একবার করতে পারবেন। আচ্ছা, কিন্তু ওই যে ফ্রেশ মানে নতুন করে আবেদন বা প্রথম আবেদন 12 বছরের পর গিয়ে আর করতে পারবেন না। এই প্রশ্নটা এখানে আসছিল যে কত বছরের পর নতুন করে দরখাস্ত দাখিল করা যাবে না, 12 বছরের পর কি আপনি আবার নতুন করে শুরু করলেন, হবে না। কারণ প্রথমটা ধরেন 3 বছর, আচ্ছা ওকে, আমরা একটু সামনে যাই, এখানে বেশি সময় নষ্ট না করি। কারণ ডিগ্রি জারি থেকে বেসিক কয়েকটা তথ্য পড়লেই হয়। আচ্ছা, আরেকটা পড়তে পারেন যে হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা তথ্য ধরেন যে 12 বছরের পর, হ্যাঁ আরেকটা অপশন আছে, এটা 12 বছরের পরেও হচ্ছে আপনি ডিগ্রি জারি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনার প্রমাণ করা লাগবে যে এটা প্রতারণা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, প্রবঞ্চনা করা হয়েছে, আপনাকে ফোর্স করা হয়েছে, আপনি এই জন্য আপনি আবার তখন গিয়ে আপনি 12 বছর পর আবার অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্যারা নেই। আচ্ছা, এবার আসেন, এখানে যেটা বলতে নিয়েছিলাম এটা সামনে একবার আসবে হয়তো, বা তখন আমি পাবো ডিগ্রি জারি কিভাবে ডিগ্রি জারি করা হয়, মানে ফাইনালাইজ কিভাবে করা হয়। এটা কারাগারে পাঠানো হইতে পারে, ক্রোক করতে পারে, রিসিভার নিয়োগ হইতে পারে। আচ্ছা, আমরা এটা সামনে পাবো। এখন আপাতত হচ্ছে একজন সহকারী জজ ডিগ্রির বিরুদ্ধে ডিভিশন দায়ের করা যাবে। আচ্ছা, আমি বারবার বলছিলাম যে আচ্ছা এইটা তো প্রচুর দাগাদাগি করে ফেলছে, এটা একবারে কি রিমুভ করার কোনো ইয়ে নাই, যে একবারে রিমুভ হয়ে যায় পুরাটা? আস্ক Copilot, summarize, ask anything, chat, না, erase দিলে কি হবে নাকি? ও ওয়াও, বাহ, চমৎকার তো জিনিসটা, বাহ, সেই তো আমি জানতাম না, এটা মাত্র দেখলাম। আচ্ছা, আমরা কিসের জন্য যেন আসলাম এখানে? সরকারি জজের বিরুদ্ধে ডিগ্রির বিরুদ্ধে ডিভিশন। আচ্ছা, রিভিশন আমরা পড়ছিলাম যে এই যে রিভিশন হচ্ছে এই তিনটার ক্ষেত্রে রিভিশন ডিরেক্ট চলে যাবে জেলা জজে, আর জেলা জজের ডিভিশন যাবে হচ্ছে হাইকোর্টে, ব্যাস। আচ্ছা, সরি, এটা হচ্ছে আদেশের ক্ষেত্রে। আচ্ছা, রিভিশন তো দুইভাবে হয়, ডিগ্রির ক্ষেত্রে রিভিশন হইতে পারে, আবার আদেশের ক্ষেত্রে রিভিশন হইতে পারে। একটু আগে যেটা বললাম এটা হচ্ছে আদেশের ক্ষেত্রে, এই তিনটা যাবে জেলা জজে, আর হচ্ছে এই দুজনটা যাবে হচ্ছে হাইকোর্টে। আর হচ্ছে যদি ডিগ্রি হয়, আমি বারবার বলছিলাম আগের বার, ডিগ্রি যদি হয় কোনো কথা হবে না, যেই দিক না কেন ডিরেক্ট হাইকোর্টে যাবে। ডিগ্রি যদি হয় যেই দিক না কেন যাবে কোথায়? হাইকোর্টে। আচ্ছা, আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা একটু আগাই। আচ্ছা, আমি এখানে এটা খুলে রাখছিলাম, সেটা হচ্ছে একটা জায়গায় ওই যে খরচ ছাড়া হয়তো আসার কথা, তখন আমি আপনাদেরকে এই চার্টটা দেখাবো আর কি। আচ্ছা, দেখা যায়। আচ্ছা, মনে হয় না আজকে ওই পর্যন্ত যেতে পারবো, দেখা যায় রিভিউয়ের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে যে, আচ্ছা অফকোর্স আমি বারবার বলছিলাম অলওয়েজ আপিল রিভিশন অফকোর্স উপরের দিকে যায়, ওপরের আদালতগুলোতে করতে হয়, কিন্তু একমাত্র রিভিউ যে আদালত ডিগ্রি দিছে তার, সেই আদালতেই আপনাকে হচ্ছে রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, কাজেই রিভিউয়ের জন্য বিচারাধীন ডিগ্রি, আচ্ছা রিভিউয়ের জন্য ডিগ্রি রেফার করে। আচ্ছা, এখানে এইটা রিভিউয়ের জন্য বিবেচনাধীন ডিগ্রির যে আদালত
প্রদান করে সেই আদালতই রিভিউটা দেখতে পারে আবার, বা তার কাছে আপনাকে রিভিউর আবেদন করতে হবে। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, এটা আসলে অ্যান্সার প্রপারলি দেওয়া না। এটা রিজনটা হচ্ছে আপোষমূলক ডিক্রি আমরা যদি একদম এটা যদি আমি বলছিলাম এর আগে ওই আগের ক্লাসে 89A, এটা হচ্ছে আপনার মেডিয়েশনের আপোষ, মানে মেডিয়েশনে গিয়ে হচ্ছে আপনি আপনারা যে ডিগ্রিটা আসে মেডিয়েশনের ফলে সোলে ডিগ্রি, সেই ডিগ্রির ক্ষেত্রে আপিল এবং রিভিশন কোনোটাই করা যায় না, এটার ক্ষেত্রে করতে হয় রিভিউ। আর এখানে যেটা বলছে নর্মালি আপোষমূলক কোনো একটা ডিগ্রি, নর্মালি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে 23-এর রুল 3 এটা কম্প্রোমাইজ ডিগ্রি বলা হয়। এইটার ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না, তবে রিভিশন করতে পারবেন। মানে রিভিশন করতে এখানে জাস্ট বলা আছে যে আপিল করতে পারবেন না। রিভিশন আমরা জানি একটা নর্মাল রুল যে যেখানে যেই ডিগ্রির এগেনস্টে আপিল করা যায় না সেই ডিগ্রির এগেনস্টে অফকোর্স রিভিশন করা যাবে, এটা আমাদের অ্যানাদার অপশন। কাজেই আর রিভিউ তো সবগুলোর ক্ষেত্রে রিভিউ করা যায়। আর আপিলের নিয়মই হচ্ছে, আর রিভিউয়ের একটা রুল আছে সেটা হচ্ছে আপনি কোনো একটা ডিগ্রির এগেনস্টে আপিল করা যায়, তো আপনি আপিল করেন নাই, আপিল করা যাইতো কিন্তু আপনি আপিল করেন নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রিভিউ করতে পারবেন, কিন্তু রিভিশন আর করতে পারবেন না। রিভিশন তখনই করতে পারবেন যখন আপিল করা যায় না, রুল নাই, নিয়ম নাই, তখন আপনি রিভিশন করতে পারবেন। আচ্ছা, সো আপোষমূলক ডিগ্রির ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আপনি রিভিশনও করা যায় আবার রিভিউ করা যায়, এই জন্য এটার অ্যান্সার যেহেতু ডাবল, এটার অ্যান্সার নাই। আর যদি ব্যাপারটা আমার ধারণা এটা হচ্ছে ওরা যেটা বুঝাইতে চাইছিল, এটা 89 এটাকে বুঝাইতে চাইছিল, সোলে ডিগ্রি বুঝাইতে চাইছিল। সো সোলে ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে এখানে তাইলে অ্যান্সার হচ্ছে রিভিউয়ে প্রতিকার পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপিলে রিভিশনের প্রতিকার পাওয়া যাবে না। আচ্ছা, আদি আদালত কর্তৃক যে কোনো প্রদত্ত যে কোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায়। আচ্ছা, এই খুব চমৎকার একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে আমরা আপিল কেন করি? আমরা সেটাও সলভ করছি এর আগের ক্লাসে। আপিল কেন আমরা করি? ঘটনাগত কারণে, কোনো ভুল হয়েছে, আপনি প্রতিকার চান, উচ্চতর আদালতে গেছেন। বাট রিভিশন কিন্তু ঘটনাগত কোনো কারণ না, রিভিশন হইতে হবে হচ্ছে আইনগত কারণ, কোনো কারণ, কোনো ত্রুটি, কোনো ভুল একটা হয়েছে আগের রায়ে, আগের ডিগ্রিতে, সেক্ষেত্রে আপনি উপরের আদালতে গেছেন। সো এটা আইনগত হওয়া লাগে, অ্যান্ড হচ্ছে ন্যায় বিচারের প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আপনি রিভিশন করতে পারেন। কারণ এটা অ্যান্সার হচ্ছে যখন আদালত কর্তৃক আদেশকে কোনো আইনের প্রশ্নে চ্যালেঞ্জ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে রিভিশন। সামনে আসে না। আচ্ছা, আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্যের ক্ষেত্রে আচ্ছা কত মাস? আমি বলছিলাম আপনাদেরকে বারবার যে দেওয়ানি কারাগার অলওয়েজ 6 মাসই হয়। মানে আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি অমান্য করছেন, এটা মনে হয় ছিল তো আগের ক্লাসে, হ্যাঁ, আগের কোনো ইয়ার, মানে আগের 2টা ইয়ারের মধ্যে আসছিল। কোনো আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করিবেন না। আচ্ছা, এটা অফকোর্স আপনি কমন সেন্স অলওয়েজ মনে রাখবেন যে সরকারের বিরুদ্ধে সাধারণত কোনো নিষেধাজ্ঞা বা এগুলো হবে না। মানে 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 সরকার অনেক সুবিধা পাবে, সেটা আমি বললাম আর কি। সরকার অনেক সুবিধা পাবে। তার মধ্যে একটা সুবিধা হচ্ছে কোনো আদালত একতরফা, মানে সরকারের বিরুদ্ধে একতরফা কোনো আদেশ, মানে অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেবে না। সেটা একবার পড়তে পারেন, এটা এই রুলটা ইম্পর্টেন্ট। আমি বলছিলাম আপনাদেরকে হচ্ছে একটা জিনিস মুখস্থ করে ফেলতে, সেটা হচ্ছে কোন আদেশে কি আছে, অ্যাটলিস্ট 1 থেকে নিয়ে 23 পর্যন্ত, আর হাতে গোনা বাকি কয়েকটা। সেটা হচ্ছে আমি বলে দিই, আপনারা একটু মনে রাখবেন, পরে আর কোনটা দেখবেন। সেটা হচ্ছে 26 দেখবেন, 26 কি আছে, কমিশন সম্পর্কে বলা আছে। তারপরে হচ্ছে তদন্ত সম্পর্কে বলা আছে 26। তারপরে হচ্ছে আপনার 26 পড়বেন, তারপর হচ্ছে আপনার 33 পড়বেন। 33 হচ্ছে পপার মানে হচ্ছে ওই যে নিঃসম্বল ব্যক্তি, এটা হচ্ছে 33-এ বলা আছে। তার হচ্ছে জামা কাপড় ছাড়া তার হচ্ছে 5,000 টাকার মতো সম্পত্তি আছে। তো 5,000 টাকার সম্পত্তি, মানে 5,000 টাকার কম সম্পত্তি আছে, সেক্ষেত্রে সে নিঃস্ব ব্যক্তি হিসেবে গণ্য হবে। অ্যান্ড তার সম্পর্কিত মোকদ্দমা সম্পর্কে ডিসকাস করা আছে 33-তে। 44-এ বলা আছে নিঃসম্বল ব্যক্তির আপিল, এই যে একটু আগে বললাম নিঃসম্বল ব্যক্তি, তার আপিল বলা আছে 44-এ। তারপর আপনারা দেখবেন হচ্ছে 38 হচ্ছে রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে বলা আছে 38-এ। 39-এ হচ্ছে যে অস্থায়ী আদেশ সম্পর্কে বলা আছে 39-এ। আচ্ছা, তারপর আর 2-একটা লাগে যে আপিল, রিভিশন, এগুলো একটু কোনটাতে আছে একটু দেখে নিয়ে, মানে জাস্ট কোনটাতে আছে, কোন আদেশে আছে জাস্ট একটু জানলে হবে। আচ্ছা, এই সেকশনটা একটু মনে রাখা লাগবে অফকোর্স, সেকশনের রুলটা, সেটা হচ্ছে অর্ডার 39-এর রুল 5A। এটাতে বলা আছে সরকারের এগেনস্টে হচ্ছে আপনার কি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া যাবে না। আচ্ছা, এটা চাইলে একবার রিডিং পড়তে পারেন। কোন মামলা আদালতের রায়ের পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে? আচ্ছা, এক টাইপের মামলা আছে যেখানে, কোন টাইপের মামলা বলেন তো, যেখানে হচ্ছে রায়ের আগেই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে ফেলতে পারে? সেটা হচ্ছে অফকোর্স অর্থের মামলার ক্ষেত্রে, কাঁচা মানে টাকা পয়সার বিষয় তো, অর্থের মামলায় আগেই হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফেলতে পারে। আছে, এটা একবার জাস্ট দেখতে চাইলে দেখতে পারেন। বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ আছে। অফকোর্স এটা আমি বহুবার বলছি, বারবার বলছি যে বাদীর ফল্ট খারিজ
বিবাদীর ফল্ট একতরফা ডিগ্রি। কাজে এখানে যেহেতু বাদীর ফল্ট, বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ, মানে বাদীকে বেশ আছে একটা বলছিলাম যে হচ্ছে প্রশ্নোত্তর, আচ্ছা প্রশ্নোত্তরের ব্যাপার, সেটা হচ্ছে বাদী বা বিবাদী তারা হচ্ছে লিখে দেয় যে আমি ওর কাছ থেকে এই জিনিসপত্র জানতে চাই, প্রশ্ন লিখে দেয়, আবার বিবাদী দেয়, বিবাদীও দেয়, বাদীও দেয়। সো বাদী যদি সেই প্রশ্নোত্তর, সেই প্রশ্ন চাইছে, সে প্রশ্ন উত্তর দেয় নাই, সেক্ষেত্রে তার মোকদ্দমা অফকোর্স খারিজ হয়ে যাবে। আর বিবাদী যদি কাজ করতো তাহলে হয়ে যেত হচ্ছে একতরফা ডিগ্রি। দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু, কারণ, হেতু মানে কারণ উল্লেখ না করলে শুনানিকালে তাহা উত্থাপন করা যাবে শুধুমাত্র, অফকোর্স এটা জিনিসপত্র মনে রাখবেন, এগুলা এইটা প্লাস এভিডেন্স একটা এই টাইপের জিনিসপত্র আসে যে ধরেন কোনো একটা কিছু নিয়ম নাই কিন্তু তারপরেও করা যাবে, কেমনে করা যাবে, এটা হচ্ছে আদালত যদি অনুমতি দেয়, অফকোর্স আদালত যদি অনুমতি দেয় অফকোর্স সেক্ষেত্রে করা যাবে। আচ্ছা এই ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে যেহেতু আপিলের কথা বলছে, তেমনই আদালত আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে তাহা উত্থাপন করা যাবে। আচ্ছা আপনি যেহেতু মানে আপিল আদালতের কথা হচ্ছে, আপিল মেমোতে উল্লেখ করেন নাই, সেক্ষেত্রে আপনার অলরেডি আপিলে চলে গেছে, সেক্ষেত্রে অফকোর্স আপনাকে আপিল আদালতের অনুমতি সাপেক্ষে এটা করতে হবে। আচ্ছা আচ্ছা কোনো মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে, আচ্ছা আমি একটা সেকেন্ড, আমি একটু শিওর হয়নি, আমার আমি যতদূর জানি আপিল, তারপর আমি একটু জাস্ট একটা সেকেন্ড আমাকে টাইম দেন, একটু উইদাউট সলিউশন, একটা হচ্ছে উইথ সলিউশন। প্রথম না এটা আমরা চলে আসছি সামনে, আমরা সলভ করতেছিলাম হচ্ছে তৃতীয়, রাইট? তৃতীয়, দ্বিতীয় গেল, তারপর হচ্ছে তৃতীয়, একটা সেকেন্ড জাস্ট আমাকে টাইম দেন। এই যে আমরা এখানে এই পর্যন্ত চলে আসছিলাম 6%। আচ্ছা এই তারপরে হচ্ছে আচ্ছা সরকারের বিরুদ্ধে, হ্যাঁ এটা আমরা পড়ছি, অর্থের মামলা এটা পড়ছি। আচ্ছা এটা হ্যাঁ আপিল আদালতের অনুমতি সাপেক্ষে, ঠিক আছে আপিল আদালতের অনুমতি সাপেক্ষে, অফকোর্স যেহেতু এটা আপিলে অলরেডি চলে গেছে, অফকোর্স আপিল আদালতের অনুমতি সাপেক্ষে আপনি কারণ উল্লেখ না করলে পরে উত্থাপন করতে পারবেন। আচ্ছা কোনো মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো এক পক্ষের খরচায়, আচ্ছা এটা আমি ওই যে একটা চার্ট ওপেন করে রাখছিলাম, আমি জাস্ট একটু বলি তারপর চার্টে যাচ্ছি। এটা হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে বিফোর মানে চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির সময়। চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির সময়। চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া পাবেন হচ্ছে আপনি চান্স 4 বার শুনানির জন্য। আচ্ছা এক পক্ষের প্রদান খরচ সময় প্রদান মানে হচ্ছে মানে মুলতবি মানে হচ্ছে আপনি কিছু টাকা দিবেন, সেই টাকার বিনিময়ে আপনাকে সময় দেওয়া হবে, যে মানে আদালত আমি আজকে আসতে পারবো না, না সরি মানে আমি অমুক দিন আসতে পারবো না, আমি জাস্ট সময় প্রার্থনা করছি, আমার অমুক কাজের জন্য আমার সময় দরকার, আমার দলিল উঠাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমাকে সময় দেন। এই সময় দেওয়ার এইটাকে বা এর জন্য আপনি আদালতে মুলতবি চাইতে পারেন। আচ্ছা এই মুলতবি আপনাকে কতবার চান্স দেওয়া হবে সেটা হচ্ছে, এই জন্য সিপিসি মামলাগুলো আর কি অনেক দীর্ঘ হয়। আচ্ছা সেটা আমরা কি পড়তেছিলাম, সেটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে, আচ্ছা আমি কালার অন্য একটা কালার নেই, চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে খরচ ছাড়া 4 বার, খরচ সহ 3 বার, টোটাল কত, টোটাল হচ্ছে 7 বার এক পক্ষের, যেমন এক পক্ষের। আচ্ছা 2 পক্ষ মিলে ধরুন 14 বার হবে। আচ্ছা ওইটা আপনি এক পক্ষটা মুক্ত করবেন, দেখবেন বাকিগুলো অটো মুক্ত দেবে। এটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে। আর চূড়ান্ত শুনানির সময় আপনাকে টাকা ছাড়া কোনো সুযোগ দেওয়া হবে না, টাকা ছাড়া 0 বার, আর টাকা সহ আপনি পাবেন হচ্ছে 3 বার। মানে টাকা সহ আপনি চূড়ান্ত শুনানির পূর্বে পাবেন 3 বার, পরেও পাবেন 3 বার, টোটাল 6 বার। আজকে কাজে টোটাল যদি হিসাব করি তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে এবং পরে টোটাল এক পক্ষ সময় পাবে কতবার, 10 বার। 7 আর 3 7, 4 3 7 আর 3 10। আচ্ছা এরপর হচ্ছে আমি এই যে একটু আগে যেটা বললাম, এটাই হচ্ছে এই যে চার্টে আছে, সেটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে 4টা, আরে সরি 4 কাটে বলছি, 4টা, খরচ ছাড়া, খরচ সহ হচ্ছে 3টা, কাজেই টোটাল হচ্ছে 7টা। অ্যান্ড এটার টাকার পরিমাণটা মনে রাখবেন, সেটা হচ্ছে 200 থেকে 1000, সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। এখানে আরেকটা তথ্য মনে রাখতে পারেন, ধরেন এখানে বাদীর টাকা দেওয়া লাগবে, সেক্ষেত্রে আচ্ছা আমরা এটা সেটা সামনে পাবো, এটা না সামনে পাবো। আচ্ছা ওকে সো আমরা হচ্ছে এই প্রশ্নটা করছে হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে, আগে, হ্যাঁ একটু মনে রাখেন, আগে কোনো এক পক্ষের খরচা সহ, আচ্ছা খরচা সহ তো আগে বা পরে প্রতিবারই 3 বার করে, আচ্ছা হচ্ছে 3 বার। কোনো মামলার অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি দরখাস্ত করতে, আচ্ছা এটা খুবই আমরা এটা ডিটেইল পড়ি নাই, কারণ এটা থেকে খুব কম, জাস্ট সিম্পল একটা দুটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে অর্ডার 22 ডিল করছে হচ্ছে কোনো বাদী বা বিবাদী যদি মৃত্যুবরণ করে, যদি মারা যায়। আচ্ছা
এখন সেই ক্ষেত্রে যদি বাদী বা বিবাদী মারা যায়, সেই ক্ষেত্রে তার প্রতিনিধি 90 দিনের মধ্যে মানে ধরেন 90 দিনের মধ্যে তারা মানে পক্ষভুক্ত হবে। ওই যেহেতু বাদী মারা গেছে, তারা হচ্ছে জাস্ট ওইটা মানে তারা নিবে, তাদের হাতে নিবে আর কি। এটাকে বলা হয় কায়েমোকাম। খুব চমৎকার একটা শব্দ কায়েমোকাম, বা ইংরেজিতে বলতে পারেন সাবস্টিটিউশন, সাবস্টিটিউট করা হবে বাদী বা বিবাদী বা পক্ষ আর কি। কারণ বাদী বা বিবাদী সে তো মারা গেছে, সে তো আর কন্টিনিউ করতে পারবে না, কারণ সিপিসির মামলা এগুলো খুব হরহামেশাই হয়। যে হচ্ছে যে মোকদ্দমা দায়ের করছে, সে হয়তো প্রতিকার পেয়ে যেতে পারে না, জীবিত থাকা অবস্থা অনেক সময় এরকম হইতে পারে, লং টাইম ধরে চলছে। সেই ক্ষেত্রে ধরেন মারা গেছে, তার 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হওয়া লাগবে। এটা হচ্ছে এক, যে মৃত্যুর দিন থেকে 90 দিন পক্ষভুক্ত হওয়া লাগবে। ওকে, যদি তার 90 দিনের মধ্যে পক্ষভুক্ত না হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। তাহলে হচ্ছে মোকদ্দমাটা এই যে অ্যাবেট বাতিল, অ্যাবেট বা বাতিল হয়ে যাবে, অ্যাবেট বা বাতিল হয়ে যাবে, অ্যাবেট বা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা, এটা আমরা পড়লাম। কোনো পক্ষের মৃত্যু হলে এটা হচ্ছে 90 দিনের মধ্যে, পক্ষই যেহেতু নাই, অফকোর্স মোকদ্দমা বাদ। এটা একটা ডিফারেন্ট। আমরা অলওয়েজ পাইতাম খারিজ একতরফা, খারিজ একতরফা, কিন্তু এখানে এরকম কিছু বলে নাই। এখানে বলছে মারা গেলে সেটা হবে অ্যাবেট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি সম্ভবত 2000 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, না 3000 টাকা, ওকে। এই ক্ষেত্রে আপনি যদি ধরেন আপনি 90 দিনের মধ্যে আপনি পক্ষভুক্ত হইতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে 3000 টাকা খরচ দেওয়া লাগবে, এবং 60 দিনের মধ্যে, পরবর্তী 60 দিনের অ্যাবেটমেন্ট, মানে অ্যাবেট হয়েছে যেই তারিখে, ওই তারিখের 60 দিনের মধ্যে আপনার 3000 টাকা দিয়ে মোকদ্দমা আবার আগের জায়গায় ফেরত দিতে হবে, মানে ওই যে তার প্রতিনিধি আর কি যারা। আচ্ছা, এটা খুবই চমৎকার একটা রুল, এটা আপনার মনে রাখবেন। আচ্ছা, নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হইলে বিবাদী দরখাস্ত করিতে পারবে, আর যেটি খরচা সহ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খুবই মানে সিম্পল একটা রুল, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এটা মানে এটা ডিটেল পড়া দরকার নেই, জাস্ট এই তথ্যটা জানলেই ইনাফ। সেটা হচ্ছে ধরেন আসন্ন বন্ধু, এটাকে ইংরেজিতে বলা হয় নেক্সট ফ্রেন্ড। কারণ অনেক সময় নাবালক থাকে, সে হচ্ছে নিজের মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবে না, তার আসন্ন বন্ধু লাগে, এটাকে বলা হয় নেক্সট ফ্রেন্ড। সে হচ্ছে নাবালকের হয়ে কাজ করবে। আচ্ছা, এখন ধরেন নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হয়েছে, তার আসন্ন বন্ধু নাই, সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে বিবাদী একটা কাজ করতে পারে, বিবাদী দরখাস্ত করতে পারে। এই যে নাবালক, সে তো হচ্ছে কি বলে মোকদ্দমা দায়ের করছে, তার তো নেক্সট ফ্রেন্ড নাই, মামলা আদালত, তাহলে হচ্ছে এই মানে আচ্ছা, মামলা আদালত না বলি, আচ্ছা তখন এই হচ্ছে সে দরখাস্ত করতে পারে, এই বিবাদী সে দরখাস্ত করতে পারে যে এর এই যে ওর তো নেক্সট ফ্রেন্ড নাই, তো নাবালক, এর ইয়েটা কি বলে, এর আর যেটা নথি থেকে অপসারণ করায় ফেলেন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন। এটা নেক্সট ফ্রেন্ড খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, ব্যবহার করা হয় প্রচুর। আসন্ন বাংলা হচ্ছে আসন্ন বন্ধু বা ব্যক্তির কাছের বন্ধু, নাবালক বা ভারসাম্যহীন ব্যক্তির কাছের বন্ধু, আসন্ন বন্ধু, ইংরেজিতে নেক্সট ফ্রেন্ড। সামনে আসেন। কোনো মামলার একাধিক বাদী থাকলে কোনো একজনকে আদালত মামলার দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। আচ্ছা, ধরেন বাদী একাধিক, সেক্ষেত্রে একজন বাদী প্রত্যাহার করতে চাইতেছে। আচ্ছা, বা সে আচ্ছা সেক্ষেত্রে সেটা অফকোর্স অন্য বাদীদের সম্মতি লাগবে। অন্য বাদীদের সম্মতিতে সে হচ্ছে ওই সে মামলাটা বা তার দাবিটা প্রত্যাহার করতে পারে। বাদী পাঁচজন, দাবি 5 জনের মধ্যে একজন বাদী যাচ্ছে, সে প্রত্যাহার করতেছে, সে আর কন্টিনিউ করবে না, সে প্রত্যাহার করে মোকদ্দমা প্রত্যাহার করে সে চলে যাবে। কিন্তু সে চলে যাবে, এখানে তো মানে কি বলে, এখানে তো সে একা না, সে তার সাথে আরো বাদী আছে। সো বাকি বাদীদের সম্মতি যদি পায়, অফকোর্স আদালতের সম্মতিও লাগবে ফাইনালি, তাদের সম্মতি নিয়ে, বাট বেসিক্যালি হচ্ছে বাদীদের অন্যান্য যারা বাদী আছে তাদের সম্মতি লাগবে। সম্মতি আমি একটু জাস্ট রেকর্ড, হ্যাঁ, এটা হচ্ছে বাকিদের বাদীদের সম্মতি নিয়ে সে হচ্ছে মোকদ্দমা তার প্রশ্নটুকু তার তার দাবি, তার প্রশ্নটুকু বলতে তার দাবিগুলো সে প্রত্যাহার করতে পারে। আচ্ছা, আমরা সামনে যাই। কোনো আদালত দৈনিক কার্যতালিকায় মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করিতে পারে। আচ্ছা, কোনো আদালত দৈনিক কার্যতালিকা, এটা হচ্ছে আগে 5টা ছিল, এটা অ্যান্সার হচ্ছে 5 ছিল আগে, বাট এখন হচ্ছে 10। মানে কোনো এখানে এরা ব্যাখ্যাটাও চেঞ্জ করে না, এখন ওই যে এটাই রেখে দিছে, এটা খুবই বাজে একটা কাজ করছে, আপডেট করে নাই। এখানে আবার 200টি টোটাল, এখন হচ্ছে টোটাল 200টা, আর হচ্ছে সবগুলো ডাবল টোটাল 200টা। 70-এর নিচে নেমে গেলে হচ্ছে নতুন মোকদ্দমা টানতে হবে, সেটা হচ্ছে এটা তো এখন হয়ে গেছে 140। তারপরে হচ্ছে দৈনিক কার্যতালিকায় থাকবে হচ্ছে 10, আগে ছিল 5, দেখাই, এই যে এখানে 5 ছিল, 5, এটা এখন 10। আরেকটা ছিল হচ্ছে আংশিক শুনানির জন্য ছিল হচ্ছে কইগুলো, আগে ছিল 2টা, যে 2টা আগে ছিল 2টা আংশিক শুনানির জন্য রাখতে পারে, এখন এটা হয়ে গেছে 4টা, মানে মোকদ্দমা টানার জন্য আর কি একটু বাড়ানো হয়েছে। আগে ছিল যে আংশিক শুনানি হবে এরকম 4টা, আগে ছিল, আচ্ছা আগেরটা বাদ দেন, এখন বর্তমানে হচ্ছে আংশিক শুনানির জন্য আছে এরকম 4টা, আর
চূড়ান্ত শুনানি মানে টোটাল হচ্ছে ধরেন 10টা এরকম থাকবে, অ্যান্ড হচ্ছে চূড়ান্ত পর্যায়ের শুনানি দেওয়া হবে, এরকম রাখা যাবে না, হচ্ছে 200টার বেশি রাখা যাবে না, মানে 200টা রাখতে হবে, 200 বা 200 কম। আর হচ্ছে যদি এই 200টা যদি একদম কমতে কমতে দেখা যাচ্ছে 140-এর কমে চলে আসছে, সেটা নতুন মোকদ্দমা যোগ করা যাবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা আমি আর বেশি কিছু বললাম না, জাস্ট এটা তো আর মুখস্থ তথ্য, আর ব্যাখ্যার কিছু নাই। দেওয়ানি কার্যবিধি, আচ্ছা আমরা নতুন কোয়েশ্চেন চলে আসছে, ফাইনালি মাত্র আধা ঘন্টা চলে গেছে একটা প্রশ্ন সলভ করতে। আধা ঘন্টা জানি। আচ্ছা আমরা আজকে 3টা সলভ করবো ভাই। দেওয়ানি কার্যবিধির 1908, এটা কত সালে কার্যকর হয়? 1909-এর 1 জানুয়ারি, 1909-এর 1 জানুয়ারি। যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করিতে হইবে। যেখানে মামলার বিষয়বস্তু সেখানে মামলা রুজু করিতে হইবে বা মামলা দায়ের করতে হবে, সেটা হচ্ছে সেকশন 16-তে আমরা পড়ছিলাম। টানা 15-তে বলা আছে হচ্ছে যে একদম লোয়েস্ট আদালতে দায়ের করতে হবে। 16-তে আমরা বলছিলাম যেখানে প্রপার্টি অবস্থিত সেই আদালতে দায়ের করতে হবে। 17-তে আমরা বলছিলাম যে যদি কনফিউশন থাকে, যদি মাল্টিপল থাকে, যে কোনো একটাতে দাবি করলে, একটাতে মোকদ্দমা দায়ের করলেই হয়। 18-তে হচ্ছে যদি কনফিউশন অ্যারাইজ হয়, যে কোনো একটাতে দায়ের করলেই হয়। আমরা সামনে যাই। স্থাবর সম্পত্তি কোনো আদালতের এখতিয়ারে অবস্থিত উক্ত বিষয়ে অনিশ্চয়তা, যে এই যে একটু আগে বলছে অনিশ্চয়তা দেখা দিলে 18, অনিশ্চয়তা দেখা দিলে 18। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে 19টা একবার দেখে রাখতে পারেন, 19 আর 20। 19 হচ্ছে এটা অস্থাবর ক্ষেত্রে, ব্যক্তি বা অস্থাবর ক্ষেত্রে, আগেগুলো ছিল স্থাবর। অস্থাবর মানে যেটা মুভেবল, যেটা মুভ করা যায়। আচ্ছা, 19 ক্ষেত্রে হচ্ছে অস্থাবর। আর এই তো আচ্ছা। আর 20টা যদিও এটা আসে নাই কখনো, 20 হচ্ছে যে এই যাবৎকাল যা বললাম 18, 16, 17, 18, 19, 20, 18, 19 এগুলো ছাড়া অন্য যে কোনোগুলা হচ্ছে সেকশন 20-এ। আচ্ছা, এবার আসলে হচ্ছে কখন 12 বছর পরও ডিক্রি জারি, এই যে একটু আগে পড়ছিলাম যে হচ্ছে ডিক্রি জারির আবেদন সাধারণত 12 বছর পর করা যায় না। এটা বলা আছে কত? সেকশন 48-এ 12 বছরের পর করা যায় না। কিন্তু যদি এখানে এটা যদি হচ্ছে দেনাদার প্রতারণা করে বা বল প্রয়োগ করে, সেই ক্ষেত্রে হচ্ছে 12 বছর পরেও আপনি দায়ের করতে পারবেন। এটা আজকেই পড়ি, একটু আগেই পড়ছি। আচ্ছা, আমি আর বেশি কথা বললাম না। দেওয়ানি কার্যবিধি 54 ধারায় কোনটা বর্ণনা আছে? এইখানে একটা খুব মজার একটা খেলা খেলে এরা হচ্ছে, এটা দিয়ে এটা পরীক্ষার হলে আপনার অনেক অনেক কনফিউজ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনারা 54 পড়ছেন, সিআরপিসিতে পড়ছেন যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, 9টা ক্ষেত্রে আমরা পড়ছি। সেটা হচ্ছে কি বলছিলাম যে এই 54-তে বলা আছে সিআরপিসিতে যে হচ্ছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট না থাকলেও কোন কোন ক্ষেত্রে অ্যারেস্ট করা যায়। সো অনেকেই যে বিনা পরোয়ানা গ্রেপ্তার এটা দিয়ে দেবে, এটা কিন্তু সিআরপিসিতে, আমরা কিন্তু পড়তেছি সিপিসি, দেওয়ানি কার্যবিধির কথা বলতেছে। আবার অনেকে সুনির্দিষ্ট মনে করে আবার এটাও দাগায় ফেলতে পারে। আবার অনেকে পেনাল কোড মনে করে এটা গও দিয়ে দিয়ে ফেলতে পারে। পেনাল কোডে হচ্ছে আবার মৃত্যুদণ্ড হ্রাস করার। সো এখানে এই 3টার একটাও না, এটা অ্যান্সার হচ্ছে ঘ, সম্পত্তি বাটোয়ারা অংশ বিভাজন, এটা দিয়ে আছে 54। এটা আসলে মানে এটা ওরকম থোরলি বা মানে ডিটেল পড়ার কিছু নাই, এখানে জাস্ট হচ্ছে আপনাদের কনফিউজ করার জন্য এই টাইপের একটা কোয়েশ্চেন দিছে। এই যে এখানে আপনারা একবার দেখতে চাইলে দেখে নিতে পারেন। দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান, দেওয়ানি কার্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা বলছিলাম যে আচ্ছা বেশি জুম করে হচ্ছে, আমরা বলছিলাম 89-এর এ, 89-এর এ তে বলছে হচ্ছে মেডিয়েশন সম্পর্কিত। 89-এর এ জাস্ট বেসিক মেডিয়েশন সম্পর্কে, আর 89-এর সি হচ্ছে এটার আপিল সম্পর্কে বলছে। 89-এর সি বা 89-এর গ, এটা হচ্ছে আপিল। আচ্ছা, আপিলে মধ্যস্থতা, আপিলে গিয়ে আপনি মধ্যস্থতা করবেন, সেটা হচ্ছে 89-এর গ। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আপনি দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল, দেওয়ানি, আচ্ছা দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল, আচ্ছা আদেশের বিরুদ্ধে আপিল। আচ্ছা, এটা আমি এই বলছিলাম যে সেকশন 104 বলছে হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, শেষ, সিম্পল। 43-তে গিয়ে বলছে, 43 এর রুল 1-এ গিয়ে বলছে ওই যে আদেশ, এই আদেশ 25টা আদেশ, এই 25টার এগেনস্টে একটা লিস্ট দেওয়া আছে, এগুলোর এগেনস্টে আপিল করা যাবে। নর্মালি আদেশের এগেনস্টে আপিল করা যায় না, আপিলের এগেনস্টে রিভিশন দায়ের করতে হয়, বাট 104-এ বলছে করা যাবে। অ্যান্ড 43 এর রুল 1, আদেশ 43 এর রুল 1-এ বলছে কোনটার ক্ষেত্রে করা যাবে। কাজে এটা হচ্ছে 104। আচ্ছা, আদেশের বিরুদ্ধে আপিল। ওকে, আমরা একটু সামনে যাই। আপনি চাইলে এইটা একটু দেখতে পারেন, 107, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যেমন আগের ক্লাসে আমি বলছিলাম, সেটা হচ্ছে পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট। আমরা 96-এ কি বললাম? আপিলের নিয়ম পড়ছি, 3টা নিয়ম। একটা হচ্ছে, একে পড়ছি হচ্ছে আমরা ডিক্রির এগেনস্ট আপিল করা যায়, 2-এ পড়ছি এক্সপার্টি ডিক্রির এগেনস্ট আপিল করা যায়, 3-এ বলছি সোলে ডিক্রির এগেনস্ট আপিল করা যায় না। 3টা তথ্য আমরা পড়ছি 96-এ। আপিল সংক্রান্ত বিধি, আপিল সংক্রান্ত আরেকটা একটু আগে পাইলাম, সেটা হচ্ছে 104। কি পাইছি 104-এ? যে আদেশের এগেনস্টে আপিল করা যায় 25টা, সেই 25টা কোথায় দেওয়া আছে? 43-তে আদেশে। আরেকটা আপিল রিলেটেড সেকশন, সেটা হচ্ছে 107 বলে দেওয়া আছে আপিলেট কোর্টের ক্ষমতা, আপিলেট কোর্টের কি কি ক্ষমতা আছে। দ্যাটস ইট। আপিলেট কোর্ট কি ক্ষমতা, কি করতে পারে? সে কি নতুন করে আর্জি নিতে পারে? না, নতুন করে আর্জি নিতে পারে না। সে হচ্ছে আগের মামলাটা সে নতুন সাক্ষ্যটাকেও চাইলে নিতে পারে। আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আগের মানে আগের
প্রিভিয়াস আদালতে সে ফেরত পাঠাইতে পারে রিমান্ড। এটা আলোচনা করছে, আগের ক্লাসে আলোচনা করছে, আর ডিটেল বললাম না। তাহলে রিমান্ড বলে সে রিমান্ড পাঠাইতে পারে। অলওয়েজ মনে রাখবেন, রিমান্ড মানে হচ্ছে ফেরত পাঠানো। ফৌজদারি বিধিতে আমরা পড়ছিলাম যে ম্যাজিস্ট্রেট যদি পুলিশের কাছে ফেরত পাঠায় সেটাকে বলা হয় রিমান্ড। সিপিসিতেও এরকম রিমান্ড আছে, সেই রিমান্ডটা কোথায় আছে? 107-এ। 107 মূলত কি? আপিলেট কোর্টের পাওয়ার। কি কি পাওয়ার? সেই পাওয়ারগুলোর মধ্যে একটা হচ্ছে রিমান্ডে পাঠানোর পাওয়ার। আচ্ছা, আমরা সামনে আসলে এটা ডিটেল আলোচনা করবো। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত এই দেখেন মাত্র বললাম, মাত্র চলে আসছে। আচ্ছা, পুনর্বিচার মানে হচ্ছে রিমান্ড, ফেরত পাঠাবে, রিমান্ড। এটা একটু আগে বললাম 107-এ। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, বাকিগুলো দেখা দরকার নেই। দেওয়ানি কার্যবিধির কোন বিধি মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারে? আচ্ছা, একটু আগে পড়লাম, এটা হচ্ছে সেকশনের কথা, যে আগে আদালতে পুনঃপ্রেরণ সেকশনে। আর এটা অর্ডার হচ্ছে 41-23। অর্ডার হচ্ছে 41-23। এটা এটা কাইন্ড অফ একটু মুখস্থ করা লাগবে, কিছু করার নাই। 41-এ হচ্ছে মূলত আপিল নিয়ে ডিসকাস করছে, সেই আপিলের মধ্যে 23-এ বলছে হচ্ছে এই পুনর্বিচার আছে। আপনার অফকোর্স এই যে পুরা সিবিসি থেকে বারে এবং বিজিএস হাতে গোনা হয়তোবা 5-7টা হবে, যেগুলো হচ্ছে ডিরেক্ট রুল চাইছে যে এত কোন আদেশে কত রুলে আসছে। আপনারা এই 4-5টা জাস্ট লিস্ট করে পড়ে ফেলবেন এবং খাতায় লিখে ফেলবেন যে এই 5টায় ঘুরে ফিরে এই 5টাই এই কয়েকটা থেকেই আসে। আপনাদের এখন এত প্রত্যেক রুল বাই রুল পড়া তো ইম্পসিবল এখন। আচ্ছা, কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি দেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। আচ্ছা, কম মূল্যমান লিখছেন। আচ্ছা, মানে কম মূল্যের স্ট্যাম্পে লিখছেন। ওকে, আমরা পড়ছিলাম ওই যে রিজেকশন, এখানে পড়ছিলাম 4টার মধ্যে একটা ছিল কম মূল্যের স্ট্যাম্পে লিখে। আচ্ছা, বাদী পক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেনি। আচ্ছা, আপনার এত কিছু দেখা দরকার নেই। আমি আপনাদের একটা রুল বলে দিচ্ছিলাম যে যদি কেউ আপিল না করে, আপিল করার নিয়ম আছে, বাট আপিল করে নাই, আপিল করেনি, এখানে কিন্তু বলে না যে আপিল করা যাবে না। যদি বলতো আপিল করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু রিভিশন করা যাবে। আর যদি বলে আপিল করা যাইতো কিন্তু সে আপিল করে নাই, সেক্ষেত্রে অফকোর্স কি করতে হবে? রিভিউ দায়ের করতে হবে। রিভিউ তখনই করা যায় যখন আপিলের করার রুল ছিল, তখন আপনি আপিল করেন না, তখন আপনি রিভিউ দায়ের করেন, কোনো সমস্যা নেই। আর রিভিউ কি করা যায়? রিভিউ হচ্ছে যে আদালত ডিগ্রি প্রদান করছে, আপনি তার এখানেই আপনি রিভিউ দায়ের করবেন, রিভিউর জন্য আবেদন করবেন। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে? একটু আগে আমি বলছি, একটু আগে আদেশগুলোর নাম আমি সিরিয়ালি বলছি, কোনটা আপনার পড়া দরকার আছে। তার মধ্যে 33 বলছে প্রপার মিনিমাম, তার ম্যাক্সিমাম তার 5,000 টাকা আছে, তার জামা কাপড় ছাড়া। সেই 5,000 টাকার নিচে কাজে সে একজন নিঃসম্বল। সে তখন মোকদ্দমা যদি আদালত যদি মোকদ্দমা দায়ের করতে চায়, তাকে আদেশ 23 অনুসরণ করতে হবে। সে যদি আপিল করতে চায়, আদেশ 44 অনুসরণ করতে হবে। দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিধি? এটা আমরা একদম প্রথম লাইভ ক্লাস আমরা পড়ছিলাম 122-এ। সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে, সেটা কততে বলা আছে? সেকশন 122-এ। অ্যান্ড এটার কমিটি তৈরি করতে পারবে, সেটা বলা আছে। এই বিধি প্রণয়নের জন্য একটা কমিটি তৈরি করা যায়, সেই কমিটি সম্পর্কে বলা আছে 123। কমিটিতে মনে হয় 6 জন মেম্বার নেওয়া যায়। আপনারা একটু দেখার ট্রাই করবেন যদি আসেন 123 থেকে কখনো প্রশ্ন। আমরা একটু সামনে যাওয়ার ট্রাই করি। আচ্ছা, দেওয়ানি মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কথা ধারণা? সময়ের প্রার্থনা, এই যে সময়ের প্রার্থনা বলতে আছে ওই যে মুলতুবি অ্যাডজর্নমেন্ট, ইংরেজিতে হচ্ছে অ্যাডজর্নমেন্ট, বাংলাতে হচ্ছে মুলতুবি ঘোষণা। সেটা হচ্ছে 17 এই যে একটু আগে বললাম না যে খরচ 200 থেকে 1,000, সর্বনিম্ন খরচ 200 টাকা, সর্বোচ্চ খরচ 1,000 টাকা। তারপরে হচ্ছে এই যে বাদী সময় পাবে হচ্ছে খরচ সহ 3 বার, খরচ ছাড়া 4 বার, চূড়ান্ত শুনানির পূর্বে। আর চূড়ান্ত শুনানির সময় খরচ সহ 3 বার, খরচ ছাড়া পাবে না। আচ্ছা, এগুলো সব বলা আছে হচ্ছে এই সময়ের আবেদন, এটা বলা আছে 17 অ্যাডজর্নমেন্ট বা মুলতবি। সামনে আসেন, দেওয়ানি কার্যবিধির কত নং আদেশের প্রতিনিধিত্বমূলক মামলা? এটা 1-8। এটা একদম প্রথমে একদম আইন পাঠের একদম শুরুতেই ছিল, আমরা পড়ছিলাম যখন লাইভ ক্লাসে। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা আলসি 1-8 বিধি, এটা একদম মুখস্থ। এটা পড়তে একদম এটা খুবই নর্মাল, একদম মুখস্থ যাওয়ার কথা। ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি করা। আচ্ছা, ডিক্রি জারি মূলে আছে, ধরেন কোনো একটা সম্পত্তি নিলাম বিক্রি করা হয়েছে, আর সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত দিনের মধ্যে জমা দিতে হবে? 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আপনাকে টাকাটা জমা দিয়ে ফেলতে হবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই একটা জায়গায় এইভাবেই আসে, এই যে এখানে কত দিনের মধ্যে, সেটা হচ্ছে 15 দিন। যদি আপনার খুব ইচ্ছা জাগে, আপনি জাস্ট একবার অর্ডার রুল কততে আছে দেখে নিতে পারেন, কারণ অর্ডার রুল চলে আসতে পারে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। অর্ডার রুল 85। লোকাল ইনভেস্টিগেশন আছে। লোকাল সরেজমিনে গিয়ে তদন্ত সম্পর্কে একটা আদেশেই বলা আছে, সেটা হচ্ছে আদেশের 26। আমি অ্যাকচুয়ালি অর্ডারটা আমি জানতাম না, আমি ভুলে গেছিলাম, ধরেন কথার কথা, মানে এমনি আসলেই আমি জানতাম না। আমি জাস্ট একটু আমি আপনাদেরকে এই জন্যই বলছিলাম যে আদেশ কোনটাতে কি আছে সেটা একটু পড়ে ফেলার জন্য। আদেশ 26-এ হচ্ছে কমিশন রিলেটেড কথাবার্তা বা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন সম্পর্কিত কথাবার্তা বলা আছে। এটা কাজেই এটা হচ্ছে এটা একবার একটু দেখতে পারেন যে লোকাল ইনভেস্টিগেশন সম্পর্কে বলা আছে অর্ডার 26-এর রুল 6। আর লোকাল ইন্সপেকশন সম্পর্কে বলা আছে অর্ডার 39-এর রুল 7। অর্ডার 39 কি নিয়ে ডিল করছে বলেন তো?
অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ডিল করছে। দেওয়ানি কার্যবিধির কোন বিধানের মধ্যে একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? আচ্ছা, এটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে অর্ডার 9 দুইটা রুল পড়ছিলাম, একটা হচ্ছে 9 এ, আরেকটা হচ্ছে 13 এ। 13 রে। আচ্ছা, 9 আর 9 এতে বলছিল যে হচ্ছে কোন একটা আপনি মানে বাদী যায় নাই মোকদ্দমাতে বা শুনানিতে বাদী যায় নাই, সেক্ষেত্রে মোকদ্দমাটা খারিজ হয়ে যেতে পারে। মোকদ্দমা যদি খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে বাদী এক কাজ করতে পারে, অনুনয় বিনয় করতে পারে, মাননীয় আদালত আমি ভুল করছি, আমার মোকদ্দমাটা খারিজ আদেশ বাদ করেন। আরেকটা কাজ করতে পারে যে কোনো অনুনয় বিনয় না, সব টাকার খেলা। সে যদি 1000 টাকা দেয়, সেক্ষেত্রে তার মোকদ্দমাটা খারিজ আদেশটা বাতিল হয়ে যাবে, তার মোকদ্দমাটা আগের জায়গায় ফেরত যাবে। ঠিক সেম ভাবে যদি বিবাদী না আসে, তার এগেনস্টে এক্সপার্টি ডিগ্রি হয়ে যায়, একতরফা ডিগ্রি। এটা বহুবার বলছে, আজকে আমি আর রিপিট করলাম না। এখন আপনি বিবাদী, আপনি হচ্ছে আদালত কাছে উন্নয়ন বিনয় করতে পারেন, যেমন আদালত আমি আসতে পারি না, এই আমাকে মাফ করে দেন এই সেই। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি টাকা দিবেন, টাকা দিলে ডিরেক্ট আপনার এক্সপার্টি ডিগ্রি আগের জায়গায় ফেরত বাতিল হবে, মোকদ্দমা আগের জায়গায় ফেরত যাবে 3000 টাকা সেক্ষেত্রে। আচ্ছা, বাদী দিবে 1000, বিবাদী দিবে 3000 টাকা। আজকে কথাগুলো এখানে বলা আছে, কত অর্ডার কত রুল, এটা একটু দেখে নেন, খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারে? অস্থায়ী, আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি হইতে পারে? আপনার হচ্ছে সম্পত্তি ক্রোক হইতে পারে, আবার 6 মাসের দেওয়ানি জেল হইতে পারে। আমি বলছি আপনাদেরকে অলওয়েজ যে দেওয়ানি জেল 6 মাসের। আচ্ছা, সম্পত্তি ক্রোক, আচ্ছা, সম্পত্তি বাজেয়াপ্ত শব্দটা ব্যবহার করে না, সম্পত্তি ক্রোক শব্দটা ব্যবহার করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে বিরুদ্ধে মামলা করা হয়েছে। আচ্ছা, কত আদেশে হচ্ছে মামলা? এটা হচ্ছে দেওয়ানি, এটা আদেশের 39-3। আচ্ছা, এটা আমি বলছিলাম আপনাদেরকে যে কি বলবো, আদেশগুলো একটু ওই মানে প্রিভিয়াস ইয়ারে আসছে আদেশের রুল, এগুলো একটু খাতায় নোট করে ফেলেন। এখানে আসলে কিছু করার নাই, এই রুল চলে আসলে এরকম র্যান্ডম চলে আসলে কিছু করার নাই। 1 নম্বরের জন্য আপনি নিশ্চয়ই মানে একদম সিবিসি মুখস্থ করা তো ইম্পসিবল। সো যেগুলো আসছে ওইগুলো একটু নোট ডাউন করে পড়ে নিয়ে। আচ্ছা, যে কত আদেশে কত অধ্যায়ে, এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা অনেক। ওকে, আমরা 2 ইয়ারের কোয়েশ্চেন সলভ করে ফেলছি, 3 আর 4 ফাইনালি। আচ্ছা, সময় 37 মিনিট হচ্ছে, হ্যাঁ, এখনো 1 ঘন্টা হয় নাই, থ্যাঙ্কস গড। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এখন একটু ফাস্ট হবে। আচ্ছা, আমরা এটাও সলভ করে ফেলি, পঞ্চম, নেক্সট দিনে একদম খতম দিয়ে দেবো, বাই বাই, টাটা। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? আমি বলছিলাম অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেন্স প্রফিট, উচ্চারণ মেস না মেন। আচ্ছা, অন্তর্বর্তীকালীন মুনাফা সেটা হচ্ছে আপনার জমি অন্য কেউ অবৈধ দখল করে খাইছে দিনের পর দিন, তারপরে হচ্ছে আপনি এই জমিটা ফেরত পাইছেন। ফেরত পাওয়ার টাইমে আপনি দাবি করতেছেন যে ওই যে এত বছর দখল করে খাইলো অবৈধভাবে, আমি ওই সব ওই যে খাইছে লাভটা করছে, ওই লাভটা আমি ফেরত চাই, ওই মুনাফাটা আমি ফেরত চাই, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। সুদসহ মুনাফা চাই। ওকে, সে যে সেই মুনাফাটা দেবে, কিন্তু এটা হচ্ছে নর্মালি, সে যদি হচ্ছে নর্মালি সে তার সাধারণ বুদ্ধিমত্তায় যা যা পাইতো সে ধরেন কৃষিকাজ করছে, আপনি ধরেন ওই টাকাগুলো আপনি তখন ফেরত দিলেন। আচ্ছা, এখন ধরেন কি বলে, সে হচ্ছে ওইখানে বাড়ি বানাইছে, ওই জায়গাটাতে একটা বাড়ি তৈরি করছে, বাড়ি বানায় সে ভাড়া দিছে, ওই টাকাটা আপনি দাবি করতে পারবেন না, কারণ সে এটা ইমপ্রুভমেন্ট হইলে ওই টাকাটা আপনি দাবি করতে পারবেন না। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কোনটা গণ্য হবে না, কোনটা অন্তর্বর্তীকালীন হিসেবে মুনাফা হিসেবে গণ্য হবে না? সেটা হচ্ছে সে জমিতে চাষ করছে, হ্যাঁ, এটা আপনি গণ্য হবে অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে। সে অন্যায়ভাবে দখল করে লাভ খাইছে, হ্যাঁ, এটাও হবে। সে আচ্ছা এলের বাড়ি দাবি করে ও ভাড়া সংগ্রহ, আচ্ছা, হ্যাঁ, ওখানে বাড়ি ধরেন আগে থেকেই ছিল, সে হচ্ছে ওইখান থেকে ভাড়া সে আদায় করছে, এটাও হবে। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিচ্ছে, দেখেন, সে বাড়ি নিজে বানাইছে, বাড়ি বানিয়ে ভাড়া দিচ্ছে, সেক্ষেত্রে সেটা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না। আই হোপ বুঝাইতে পারছি। তারপরেও এই ওভারঅল সবগুলো যে কোনো কিছু থেকে প্রশ্ন থাকলে অফকোর্স আমরা লাইভ ক্লাসে আলোচনা করবই। দেওয়ানি মামলায় রায় বা ডিগ্রি করণিক ভুল 152, করণিক ভুল মানে হচ্ছে 152, 151 হচ্ছে সহজাত ক্ষমতা আদালতের, দেওয়ানি আদালতের, 152 হচ্ছে করণিক ভুল, 153 হচ্ছে অন্যান্য নর্মাল ভুল আর কি। আচ্ছা, একসাথে দেওয়া থাকলে জিনিসটা ভালো হইতো। আচ্ছা, ওকে, আমরা একটু সামনে যাই। বা ত্রুটি, সাধারণ ত্রুটি, 153 সাধারণ ত্রুটি, 3 আমি এভাবে মনে রাখতাম 153 3 ততে ত্রুটি, অন্যান্য ত্রুটি। 12 হচ্ছে করণিক ভুল, 51 হচ্ছে সহজাত ক্ষমতা আদালতের। আচ্ছা, মানে দেওয়ানি আদালতের আর কি। ওকে, 152, আচ্ছা, এই যে এখানে বলা আছে 152, 153 সংশোধনের সাধারণ ক্ষমতা বেসিক। আচ্ছা, দেওয়ানি কার্যধারার কোন ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করেন, কোন ত্রুটি একটু বললাম, ততে 3 ততে ত্রুটি,
তোমার সাধারণ ত্রুটি আর কি, নর্মাল, বা এখানে বলতে পারেন সাধারণ সংশোধনের সাধারণ ক্ষমতা। আচ্ছা, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ইন্টারপ্রিটার, এটা হচ্ছে 88 ইন্টারপ্রিটার স্যুট। ইন্টারপ্রিটার স্যুট আমি বলছিলাম যে হচ্ছে ধরেন এখানে পক্ষ থাকে তিনটা, কেউ একজন রাস্তাতে কোনো একটা কিছু কুড়ায় পাইছে, কিছু একটা পাইছে যেটা দুজন বাদী দাবি করতেছে যে এটা আমার, এ বলতেছে এটা আমার, বি বলতেছে এটা আমার। যে পাইছে, যার কাছে জিনিসটা আছে বা যার দখলে আছে, সে কনফিউজড হয়ে গেছে কি ব্যাপার, দুজন দাবি করতেছে এটা কার। সে করলো কি, আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করে দিল যে মাননীয় আদালত, এটা আমি পাইছি বা এটা আমার কাছে, আমি দখলে আছি, এই জিনিসটা যার, তাকে আপনি বুঝাই দেন। আমি তো বুঝতেছি না, এই দুইটা মিলে মারামারি কাটাকাটি করতেছে, তাকে আপনি বুঝাই দেন। আদালত তখন বুঝাই দেবে। এটাই একমাত্র মোকদ্দমা যেটাকে বলা হয় বাংলায় স্বার্থবিহীন মোকদ্দমা, কারণ তার কোনো স্বার্থ নাই। যেই লোকটা মোকদ্দমা নর্মালি কি হয়, আমি মোকদ্দমা দাবি করছি, আমি কিছু চাই, আমি ওর কাছে এটা চাই, এটা দাবি করছি, কিন্তু এখানে ঘটনা উল্টা। এই লোক যে হচ্ছে মোকদ্দমা দায়ের করছে, সে উল্টা দিতে চায় যে আমার কাছে আছে, আমি দিয়ে দিব, কিন্তু কারা দেবে বুঝতেছি না। সো এই ক্ষেত্রে আরেকটা যেটা তথ্য মনে রাখতে পারেন যে হ্যাঁ, তার কোনো স্বার্থ নাই, সে কোনো টাকা পয়সা কিছু দাবি করতে পারবে না, বাট হ্যাঁ দাবি করতে পারবে ধরেন ওই প্রপার্টিটা রক্ষণাবেক্ষণ করতে তার টাকা পয়সা খরচ হয়েছে, সেই টাকাটা সে তখন চাইতে পারে। এই যে ইন্টারপ্রিটারি স্যুট এটা বলা আছে সেকশন 88-এ। অ্যান্ড আপনি যে অর্ডার মনে রাখতে চান, অর্ডার হচ্ছে 35-এ। জাস্ট একটু জানলেন যে অর্ডার কোন অর্ডারে হচ্ছে ইন্টারপ্রিটার স্যুট সম্পর্কে বলা আছে, অর্ডার 35। প্রিসেপ্ট সম্পর্কে আমি বলছিলাম, প্রিসেপ্ট ডাইজেস্ট, সেটা হচ্ছে যে আদালত, কোন একটা আদালত ডিক্রি প্রদান করছে, সেই আদালত অন্য একটা আদালতকে রিকোয়েস্ট করবে ডিক্রি জারি করার জন্য, যে আমার এই ডিক্রিটা আপনি একটু কষ্ট করে কাইন্ডলি জারি করে দেন। প্রিসেপ্ট অর্থ হচ্ছে অনুরোধ লিপি। ওকে, এখানে আর তেমন কিছু বেশি বললাম না। আচ্ছা, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর নুইসেন্স, পাবলিক নুইসেন্স আমরা জানি যে হচ্ছে উৎপাত হচ্ছে, সেইখানে উৎপাত যে কেউ চাইলে হচ্ছে মোকদ্দমা দায়ের করতে পারবে না। উৎপাতের জন্য অফকোর্স অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে, বা অ্যাটর্নি জেনারেল মানে আর কি করতে পারবেন এটা। আচ্ছা, মানে অ্যাটর্নি জেনারেল নিজে মোকদ্দমা দায়ের করতে পারবেন। আচ্ছা, আমরা সামনে যাই, এখানে আর সময় নষ্ট করলাম না। দেওয়ানি রিভিশন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর কোন ধারার বিষয় হচ্ছে রিভিশন? 115, 114-তে হচ্ছে রিভিউ, 114-তে রিভিউ, 115-তে রিভিশন, 107-তে কি মনে আছে? রিমান্ড। মানে কেন রিমান্ড? 107-এ বলা ছিল হচ্ছে আপিল আদালতের ক্ষমতা, সেইখানে এই ক্ষমতাগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে রিমান্ড। ওকে, আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অর্ডার 6-এ বলা আছে প্লিডিংসের এটা একটু রুলটা মুখস্থ করা লাগবে, কিছু করার নেই। সেটা হচ্ছে অর্ডার 6-এর রুল 16-তে বলা আছে স্ট্রাইক, আমি মনে রাখতাম 16 স্ট্রাইক আউট, এইভাবে মনে রাখতাম। আচ্ছা, 6-16-তে হচ্ছে স্ট্রাইক আউট, আর 17-তে হচ্ছে সংশোধন, একটু মনে রাখেন। 16-তে স্ট্রাইক আউট, 17-তে সংশোধন, আর 18-তে হচ্ছে সেই সংশোধনের টাইম পিরিয়ড বলে দেওয়া আছে, সংশোধনের জন্য 14 দিনের টাইম দেওয়া হইতে পারে। আচ্ছা, আমরা এত কিছু আমরা জাস্ট বলে দিলাম আর কি সামনে আসলে। 16-তে স্ট্রাইক আউট, 17-তে সংশোধন, 18-তে সংশোধনের সময় কত? 14 দিন আপনাকে সময় দেবে সংশোধন। আপনি প্লিডিংস সংশোধন করতে চান, আপনাকে 14 দিন সময় দেওয়া হবে। আমরা আরেকটা পড়ছিলাম, মনে আছে কি? সংশোধনের জন্য টাইম দেবে, আর যে রিজেক্ট হয়ে গেছে, আপনি হচ্ছে মূল্যমান কম দেখাইছেন, বা হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ স্ট্যাম্প পেপার দেন নাই, সেক্ষেত্রে আপনাকে 21 দিনের সময় দেওয়া হবে। ওটা ছিল হচ্ছে 6-11, হ্যাঁ 7-11 আর্জি নাকচের এখানে ছিল। আচ্ছা, এটা হচ্ছে 6-16-তে হচ্ছে স্ট্রাইক আউট, 17-তে হচ্ছে সংশোধন, 18-তে হচ্ছে সংশোধনের টাইম। আচ্ছা, এখানে প্রশ্নটা কি করছে? স্ট্রাইক আউট সংশোধনের আদেশ দিতে পারে, আর কখন স্ট্রাইক আউট মানে কি? বাদ দিয়ে দেওয়া, কর্তন, বাংলা বলে কর্তন, কেটে ফেলা, বাদ দিয়ে দেওয়া। কখন আপনি প্লিডিংসের কি জিনিস আপনি বাদ দিয়ে দেবেন? যদি এখানে আপনি বিব্রতকর কথা উল্লেখ করছেন, আপনি মানহানিকর কথা বলছেন, আপনি অপ্রয়োজনীয় আননেসেসারি কথা বলছেন, সেক্ষেত্রে সবগুলোই সঠিক। আপনি এগুলো থাকলে এগুলোকে স্ট্রাইক আউট করে ফেলতে হবে। কোন ক্ষেত্রে বাদী পক্ষের ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে এই যে একটু আগে পড়লাম 7-11 এ আর্জি প্রত্যাখ্যান করা যায় না। একটু আগে বলছি ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে কখন? এই যে যদি আপনি কি বল আপনি হচ্ছে স্ট্যাম্প কম টাকার স্ট্যাম্প পেপার দিচ্ছেন, অথবা মূল্যমান কম দেখাইছেন। এখানে হচ্ছে এই যে প্রতিকার মূল্যায়ন কম করা হয়েছে, এই ক্ষেত্রে আপনাকে অফকোর্স সময় দেওয়া হবে আপনাকে, যেন হচ্ছে আপনি জিনিসটা সংশোধন করতে পারেন। কতদিন সময় দেবে? 21 দিন। একটু আগে 21 দিন। লিখিত জবাব দাখিলে কতদিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে 15 দিনের মধ্যে। আপনি মোকদ্দমা দায়ের করছেন, আর্জি দাখিল করছেন, সমন জারি করা হয়েছে, বিবাদী আসছে, সে লিখিত জবাব দাখিল করছে। লিখিত জবাব দাখিলের সময় কতদিন বলেন তো? 60 কার্যদিবস।
আর হচ্ছে আপনার মোকদ্দমাটা গ্রহণের 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হয়। সমন আপনি জারি ঠিকঠাক মতো হইল না, সমন ফেরত আসার 30 দিনের মধ্যে আপনাকে সমন জারি করতে হবে। আচ্ছা, সো মানে ব্যবস্থা নিতে হবে, সমন জারি করতে হবে বলতে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই আপনি হচ্ছে কি বল, সে লিখিত জবাব, সে আসছে, লিখিত জবাব দিছে, লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে। ইস্যু কি, যে আপনি 10টা দাবি করছেন, সে 5টা একসেপ্ট করছে, 5টা একসেপ্ট করে নাই, সে যে লিখিত মানে লিখিত জবাবে আর কি একসেপ্ট করে না, যে 5টা একসেপ্ট করে নাই সেই 5টা নিয়ে তৈরি হবে কি ইস্যু গঠন হবে বা বিচার্য বিষয় গঠন করা হবে। আচ্ছা, কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে। আচ্ছা, 10এরটা একটু মনে রাখেন, 10-10এরটা হচ্ছে ওই যে কোয়েশ্চেন ডিসকভারি। আচ্ছা, এটা সামনে আসলে তখন বলবো না। কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? আচ্ছা, আমরা মোটামুটি জানি যে নিষেধাজ্ঞা সম্পর্কিত আপনার অর্ডার হচ্ছে 39। সো এই দুটাই হচ্ছে নিষেধাজ্ঞা সম্পর্কিত। আর এই দুইটার মধ্যে কোনটা নিষেধাজ্ঞা সম্পর্কিত নয় সেটা হচ্ছে এটা হচ্ছে সম্পর্কিত নয়। এই 94-এর সিতে হচ্ছে নিষেধাজ্ঞা সম্পর্কিত বলছে। কিভাবে বলছে এটা আপনার একটু পড়ে ফেলা উচিত। সেটা হচ্ছে 94 ধারাতে হচ্ছে কিভাবে ডিক্রি জারি করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নিম্ন আচ্ছা কি কি আদেশ দিবে, আদালত কি কি আদেশ দিবে আপনার হচ্ছে। আদালত কি কি আদেশ দিতে পারে। আচ্ছা, এটা একটা লিস্ট দেওয়া হয়েছে। আপনাকে দেওয়ানি কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হইতে পারে, সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হইতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হইতে পারে, রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হইতে পারে, আদালত যে রূপ মনে করে উপযুক্ত মনে করে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। এইগুলো হচ্ছে আদালত চাইলে কোন কোন টাইপের আদেশ দিতে পারে আদালত, সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটা দেওয়া হচ্ছে সিতে, 94-এর সিতে। কাজেই আপনি মনে রাখতে পারেন যে 94 হচ্ছে আদেশ সম্পর্কিত ব্যাপার। আচ্ছা, অ্যান্ড এখানে হচ্ছে এটার সিতে বলা আছে আদেশ নিষেধাজ্ঞা সম্পর্কিত। কাজেই এখানে প্রশ্নটা ছিল যে কোনটা আদেশ কোনটা নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়, সেটা হচ্ছে ইটা নয়। হ্যাঁ, সিটা হচ্ছে, সিতে হচ্ছে নিষেধাজ্ঞা সম্পর্কিত আছে। 94টা একটু একটু ভালোভাবে দেখবেন। দেওয়ানি মামলায় রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের প্রতিকার। আচ্ছা, আমি বলছিলাম যে অর্ডার 43-তে একটা বিশাল লিস্ট দেওয়া আছে, মানে 25টা, যেটাতে হচ্ছে বলে দেওয়া আছে কোন কোন আদেশের এগেইনস্টে আপনার আপিল করতে পারবেন। আপিলযোগ্য আদেশের একটা লিস্ট দেওয়া আছে। সেই লিস্টের মধ্যে একটা ছিল একদম লাস্টেরটা হচ্ছে রিভিউ দরখাস্ত মঞ্জুর। আপনি রিভিউর জন্য দরখাস্ত করছেন যে মাননীয় আদালত আমি রিভিউ করতে চাই, সেটা মঞ্জুর হয়েছে, সেটা যদি ইয়েস হয় সেটার এগেনস্টে কি করা যায়, আপিল করা যায়। কোথায় বলে দেওয়া আছে? 43-তে। আপনি এইভাবে একটা মনে রাখতে পারেন। অথবা একটা বই আমি আপনাকে দেখাই দিই। রিভিউ একটা জিনিস পড়ছিলাম যে আপনি রিভিউর জন্য দরখাস্ত করছেন, সেটা আপনাকে না মঞ্জুর হয়েছে, না করে দিচ্ছে, তখন আপনি এটা কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন। মানে রিভিউর জন্য দরখাস্ত করছেন, না করে দিচ্ছে, রিভিশন করতে পারবেন। সো না করলে যদি রিভিশন হয়, হ্যাঁ করলে হচ্ছে আপিল, এরকম রাখতে পারেন। আর সেটা হচ্ছে আপিলযোগ্য আদেশ, হ্যাঁ যদি করে। আচ্ছা, রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রোক করার বিধান। আচ্ছা, এটা একটু ক্রোক করার বিধান 39-এর রুল 5-এ। 39-এর রুল 5 এটা। ও আচ্ছা, আমি বলছিলাম যে ধরেন ক্রোকের ব্যাপারটা বলছিলাম যে আপনি কি বলে আপনি বিবাদী, আদালত বুঝতে পারতেছে আপনি হয়তো আপনার প্রপার্টিটা বিক্রি করে দিতে পারেন আপনি শয়তানি করার জন্য। কারণ আপনি বুঝতেছেন আপনি হাইরা যাবেন, এই জন্য আপনি প্রপার্টিটা অন্য কোথাও হয়তোবা বিক্রি করে দিবেন। আপনি ওই যেন আপনাকে ওই বাদীকে বুঝায় দেওয়া না লাগে। সো এই জন্য সম্পত্তিটা ক্রোক করে ফেলা হয়। এই কথাটাই বলে দেওয়া আছে হচ্ছে 38-এর 5। আমরা অফকোর্স আমি বুঝলাম যে অর্ডার 38 হচ্ছে ক্রোক সম্পর্কিত বিধান, অ্যান্ড সেটার 5-এ হচ্ছে এই রুলটা দেওয়া আছে, বেসিক যে মেইন যে রুলটা। আপিল বিভাগের কোনো আদেশ কার্যকর করা বলছে। আচ্ছা, আপিল বিভাগ কোনো একটা আদেশ দিচ্ছে, সেটা কিভাবে কার্যকর হবে বলেন তো? সেটা কি সে নিজে কার্যকর করবেন না? যে আদালতে আপিল করা, যে আদালতের বিরুদ্ধে, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই আদালত করবে। আপিল আদালত কোনো একটা আদেশ দিচ্ছে, সেটা হচ্ছে আপনি ওই আগে যার আদালতে ছিলেন, যার এখান থেকে আপিল করে আপনি এখানে আসছেন, সেই আদালতই হচ্ছে ওই আদেশটা পালন করবে, যে যাও তুমি ওই আদেশটা পালন করো। হ্যাঁ, হুকুম দিবে, ঝাপনা। স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোনো কাজটি করা যায় না। আমি বলছিলাম যে একটু আগে আমরা এগুলো হচ্ছে ওই যে 26 আদেশ, এগুলো সম্পর্কে বলা আছে। আরে কি দাগ দিচ্ছি। আচ্ছা, স্থানীয় কি ভাই বুঝলাম না। স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায়, তদন্তে গিয়ে কোন কাজটি করা যাবে না। আগে আমরা কি কি করা যাবে সেটা আমরা একটু দেখি। বিরোধী বিষয় ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ তার একটু এটা যদি সরেজমিনে পরিদর্শন, সরেজমিনে গিয়ে দেখবে যে কি ঘটনা কি। হ্যাঁ, তারা ব্যাখ্যা করতে, অফকোর্স সিচুয়েশন কি ব্যাখ্যা করতে পারে। তারপর সম্পত্তির বাজার, হ্যাঁ বাজার দর এখন কেমন আছে দেখতে পারে, ক্ষতিপূরণ কেমন কি দিতে পারে এটা দেখতে পারে। কিন্তু দখলকার, সম্পত্তির দখল কে আছে না আছে, এগুলা তাদের মাথা ঘামানোর বিষয় না। এই পরিদর্শন গিয়ে এটা তাদের দেখার বিষয় না। এগুলো আদালত দেখবে, পরে দেখবে, ডকুমেন্টস দেখবে, এই দেখবে, সে দেখবে, আদালতের কাছে এগুলা
এই পরিদর্শনের কাজ না বা কমিশনের কাজ না। আচ্ছা, তারপর এটা এটা আপনি একটা রিডিং করে রাখতে পারেন যে স্থানীয় তদন্ত কমিশন প্রাপ্ত রিপোর্ট দাখিলের জন্য সর্বোচ্চ 3 মাস সময় পাবে। এই যে একটা কমিশন গঠন করা হলো, তাদেরকে পরিদর্শনে পাঠানো হলো, তারা গেছে পরিদর্শনে, তারা হচ্ছে 3 মাস সময় পাবে রিপোর্ট দেওয়ার জন্য আদালতে। ডিক্রি জারির থেকে কত সময়ের মধ্যে ডিক্রি জারির আবেদন করলে দায়িকার প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হয়? আচ্ছা, এখন একটা ডিক্রি অলরেডি দিয়ে দিছে, এখন আপনি ডিক্রি, আমি বলছিলাম যে ডিক্রি জারির জন্য আবেদন করতে হয়। আচ্ছা, এখন সেই ডিক্রি জারির আবেদনটা 2 বছর পার হয়ে গেছে। 2 বছর যদি পার হয়ে যায় সেক্ষেত্রে নোটিশ দিতে হবে, বিবাদীকে একটা নোটিশ দিতে হবে, কারণ দেখা একটা নোটিশ দিতে হবে। আচ্ছা আচ্ছা মানে দায়িকের প্রতি, আচ্ছা দায়িকের প্রতি একটা নোটিশ দিতে হবে, যে মানে যার এগেনস্ট আর কি দেওয়া হবে ডিক্রিটা দেওয়া হয়েছে, নোটিশ দিতে হবে। যদি আপনি 2 বছরের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন করে ফেলেন সেক্ষেত্রে নোটিশ দেওয়া লাগবে না। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অর্ডার কত, আমি রোমান সংখ্যা একটু, আচ্ছা এটা হচ্ছে তোমার 10(5), আচ্ছা 16 আচ্ছা ওকে, 16 রুল 12 অনুসারে যেহেতু উপযুক্ত হেতু ছাড়াই কোনো সাক্ষী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়, সাক্ষীকে কত টাকা, আচ্ছা এটা মনে রাখবেন, এটা হচ্ছে 500 টাকা। কোনো কারণ ছাড়াই সাক্ষী আদালতে উপস্থিত হয় না, তাকে দিতে হবে হচ্ছে 500 টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা, আমরা ওই যে 32-এ পড়ছিলাম না, 32-এ পড়ছিলাম এরকম যে সাক্ষীকে সমন দিলে সাক্ষী না আসলে সেটাকে ওইটাও ছিল হচ্ছে কত, 500 টাকা। আচ্ছা ওকে, জরিমানা আছে, জরিমানা কোনো কারণ ছাড়া, কোনো হেতু ছাড়া। আছে দেওয়ানি মামলায় চূড়ান্ত শুনানিকালে উভয় পক্ষ সময়ের আবেদন করলে মুলতবি খরচ, আচ্ছা এটা হচ্ছে আমরা যে একটু আগে পড়ছিলাম না মুলতবি, যে মুলতবি মনে আছে মুলতবি। আচ্ছা মুলতবির ক্ষেত্রে একটা তথ্য আপনি কি মনে রাখতে পারেন যে, আচ্ছা এটা এখানে দিয়ে আছে, এটার ব্যাখ্যা দিয়ে আছে, যদি বাদী মুলতবি চায় তাহলে সেই কস্টটা, সে টাকা পাবে হচ্ছে বিবাদী। আমি বাদী, আমি মুলতবি চাই, আমি যে টাকাগুলো দেবো সেটা পাবে হচ্ছে বিবাদী। বিবাদী যদি মুলতবি চায়, বিবাদী যে টাকাগুলো দেয়, আমরা জানি ওই যে খরচ দিতে হয়, বিবাদী যদি হচ্ছে খরচ দেয় সেই মানে বিবাদী যদি হচ্ছে খরচ দেয়, হ্যাঁ সেই টাকাগুলো পাবো আমি বাদী। যদি দুইজনই আবেদন করি যে আমরা দুইজনই মুলতবি চাই, তাহলে কে পাবে টাকা? সেই ক্ষেত্রে পাবে হচ্ছে রাষ্ট্রপক্ষ, সেক্ষেত্রে পাবে হচ্ছে রাষ্ট্র পাবে। দ্য কোড অফ সিভিল প্রসিজার, আচ্ছা অ্যান্সার সলভ করি নাই মনে হয়, রাষ্ট্র। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অর্ডার 10 আর 17 খরচা প্রদান না করার কারণে কোনো মোকদ্দমা নিষ্পত্তি হলেও খরচ প্রদানে মোকদ্দমা, আচ্ছা এটা হচ্ছে 60 দিন, 30 দিন। আচ্ছা এটা হচ্ছে একটু আগে আমরা পড়লাম না, এই যে একটু আগে পড়লাম, এই যে পড়লাম যে এই হচ্ছে ধরেন এই হচ্ছে কি বলে, আচ্ছা এখানে অনেকগুলো ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে আপনি আদালতে টাইম চাইছেন, টাইম চাওয়ার পরে আদালত বলছে ঠিক আছে তোমার টাইম দিলাম, মিনিমাম তুমি খরচ দাও, এই যে 200 থেকে 1000 টাকা খরচ দাও। আপনি খরচ দেন নাই, আপনি বাদী, আপনি খরচ দেন নাই, আপনার মোকদ্দমা খারিজ হয়ে যাবে। আপনার মোকদ্দমা খারিজ হয়ে গেছে, এখন আপনার প্রতিকার কি প্রতিকার হচ্ছে এই যে আসেন টাকা 2000 টাকা, এই যে 30 দিনের মধ্যে আপনি 2000 টাকা জমা দেন, সেই ক্ষেত্রে আপনার মোকদ্দমা আগের জায়গায় ফেরত যায়, মোকদ্দমাটি পুনরায় চালু হবে। 2000 টাকা দিতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। দ্যাটস ইট, এইখানে কোয়েশ্চেনটা আসছে। এটা হচ্ছে আমি আইন পাঠ থেকে দেখালাম আর কি। আচ্ছা একদম সলিউশনে চলে গেছে। আচ্ছা এখানে পড়তে যাচ্ছে যে মোকদ্দমাটি সরাসরি পুনরুজ্জীবিত করা যায় নিষ্পত্তি কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এখন টাকা দিতে হবে কত? আচ্ছা টাকা দিতে হবে কত? 2000 খরচ সহ। আমরা আই হোপ অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। মামলায় পক্ষের অপসংযোগ, আচ্ছা অপসংযোগ বা অসংযোগের দোষে, আচ্ছা অপসংযোগ মানে হচ্ছে মিসজয়েন্ডার, অসংযোগ মানে হচ্ছে নন জয়েন্ট, এটার কারণে মামলা কি, এটার কারণে মামলা ব্যর্থ হবে না, কারণ এটা ঠিকঠাক করা যায় যে নন জয়েন্ডার জয়েন করা হয় না, ঠিক আছে জয়েন করো, মিস জয়েন্ডার ভুলে জয়েন হয়ে গেছে বাদ দিয়ে দাও, এটার কারণে মামলা তো মোকদ্দমা তো কি বলে ব্যর্থ হবে না। আচ্ছা ফাইনালি শেষ করতে পারলাম আমরা টোটাল 5টা প্রশ্ন আজকে নিয়ে। আমরা হচ্ছে পরের দিন 22 থেকে নিয়ে আর মনে হয় 3টা আছে, হ্যাঁ 22-এ একটা, 23-এ একটা, 25-এ একটা, 3টা আছে। আমরা এটা এক ক্লাসে শেষ করে দিব, তারপরে বিজিএসটা দেখি এক ক্লাসে কি শেষ করা যায় কিনা। টোটাল 4টা ক্লাস, এর বেশি লাগার কথা না, তারপর দেখা যায়। সো এই ছিল হচ্ছে সিপিসির মোটামুটি আজকে 3টা শেষ করলাম, নেক্সট দিন 3টা। যাই হোক টাটা, বেশি আর সময় নষ্ট করলাম না, টাটা।